সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই নিজ নিজ বাড়িতে নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করছো। আমি শঙ্কর দাস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো এন্ট্রপি কি, এন্ট্রপির পরিবর্তন, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি ধ্রুব থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় এবং পৃথিবীর তাপীয় মৃত্যু, গাণিতিক সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এন্ট্রপি সম্বন্ধে আমরা বোঝার আগে বা এন্ট্রপি কি এই রাশিটি জানার আগে আমরা দুটি উদাহরণের মাধ্যমে, স্বাভাবিক দুটি উদাহরণের মাধ্যমে আমাদের আশেপাশে যেই বিষয়গুলো আছে সেগুলো এরকম দুটি উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। সেটা হলো, আমরা মনে করছি একটা সুন্দর একটা ক্লাসরুম, টিচার ক্লাসে উপস্থিত আছেন, টিচার আছেন এবং স্টুডেন্টরা খুব সুশৃঙ্খলভাবে তাদের জায়গাগুলোতে বসছে। টিচার অনেক সুন্দর করে মনোযোগ সহকারে যা বলছেন মনোযোগ সহকারে ছাত্ররা শুনছেন। তার মানে এখানে ক্লাস কার্যক্রম, যে একটি সুন্দর একটি ক্লাস, এই সুন্দর এই ক্লাসের কার্যক্রমটা অনেক ভালোভাবে হচ্ছে, অর্থাৎ সেখান থেকে সর্বাধিক ক্লাস মানে সর্বাধিক ফল পাওয়া যাচ্ছে। কিন্তু কোনো এক মুহূর্তে স্যারের বা টিচারের একটি টেলিফোন আসে। টেলিফোন আসাতে টিচার প্রথমে ক্লাসে উপস্থিত থেকেই টেলিফোনটা রিসিভ করে। এতে কি হয়, কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে এবার গল্প শুরু করলো, তারপরে নিজের মধ্যে কাগজ ছুড়াছুড়ি করলো, অর্থাৎ আস্তে আস্তে বিশৃঙ্খল হয়ে গেল। তার মানে কি যা দাঁড়ালো, এখন যে সুশৃঙ্খল একটা ক্লাসের যেই কার্যক্রম ছিল সেটি নষ্ট হয়ে গেল, ব্যাহত হলো, অর্থাৎ এখানে কাজ পাওয়ার সম্ভাবনা থাকলো না। ফলে দেখা গেছে যে যখনই বিশৃঙ্খলতা হয় তখনই কোনো সিস্টেম থেকে কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম এবং কাজ পাওয়ার সম্ভাবনা থাকে না বলেই চলে। টিচার গল্প করতে করতে বা টেলিফোন করতে করতে বা টেলিফোনে কথা বলতে বলতে মনে করলাম যে বারান্দায় চলে গেল। ঠিক তখনই দেখা গেছে যে স্টুডেন্টেরা যে জায়গা থেকে বিভিন্নভাবে বিশৃঙ্খল হয়ে পুরো হ্যাপাজার্ড অবস্থা, অর্থাৎ ক্লাসের কার্যক্রমটা একেবারে ব্যাহত হয়ে গেছে। অর্থাৎ যখনই কোনো সিস্টেমের বিশৃঙ্খলতা ক্রমান্বয়ে বেড়ে যায় তখনই সেখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা একদম থাকে না। সেটাকে আমরা পরোক্ষভাবে এন্ট্রপি দ্বারা প্রকাশ করব। এন্ট্রপির আরেকটি উদাহরণ আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় উদাহরণটি আমরা এখানে একটি কঠিন বস্তু এবং কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করে তরল বস্তু এবং তরল বস্তুকে আরও তাপ প্রয়োগ করে আমরা বায়বীয় পদার্থে পরিবর্তন করব। এখানে দেখা যাচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো তাদের নিজেদের মধ্যে অনেক বেশি ঠাসাঠাসি করে অবস্থান করছে এবং তাপ প্রয়োগের ফলে অণুগুলো তার অবস্থান থেকে কাঁপাকাঁপি করছে। তার মানে কি, এখানে যতই আমরা তাপ প্রয়োগ করতে চাই না কেন অণুগুলো তার অবস্থান থেকে কাঁপাকাঁপি করে এবং বিশৃঙ্খলতা থাকে না, অণুগুলোর মধ্যে একটা সুশৃঙ্খল সুসজ্জিত অবস্থায় বিরাজমান। সুতরাং দেখা যাচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন খুব কম হয়। এবার কঠিন পদার্থকে আমরা যদি তাপ প্রয়োগ করে তরল পদার্থে পরিণত করি, তরল পদার্থে পরিণত করলে দেখা যাচ্ছে যে অণুগুলো যেই সুশৃঙ্খল অবস্থা ছিল সেখান থেকে একটু সরে গিয়ে নড়ে চড়ে বসলো। ফলে দেখা গেল যে এই অণুগুলোর মধ্যে পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে কেন? তাপ প্রয়োগের ফলে। আমরা জানি যে তাপ প্রয়োগের ফলে
অণুগুলোর মধ্যে বিশৃঙ্খল একটা সিস্টেম তৈরি হলো, বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হলো। ফলে এই তরল পদার্থের দেখা গেল যে এন্ট্রপির পরিবর্তন অপেক্ষাকৃত বেশি। কার তুলনায় বেশি? কঠিন পদার্থের তুলনায়। এখন আরও তাপ প্রয়োগ করে এই তরল পদার্থকে আমরা যদি বায়বীয় পদার্থের পরিণত করতে পারি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে অণুগুলো তাদের নিজেদের অবস্থান থেকে অনেক বিশাল দূরত্ব নিয়ে বা অনেক ছুটাছুটি করছে এক এক অণুর অবস্থান এক এক অবস্থানে, এবং পুরো বিশৃঙ্খল অবস্থা অণুগুলো এই পদার্থের পাত্রের মধ্যে বিরাজমান। ফলে দেখা গেল যে বায়বীয় পদার্থের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন অনেক বেশি। তাহলে আজকে এই তিনটি উদাহরণ থেকে এবং প্রথম উদাহরণ থেকে আমরা বলতে পারি যে এন্ট্রপির আরেকটি নাম বিশৃঙ্খলতা, অর্থাৎ বিশৃঙ্খলতার পরিমাপককে আমরা এন্ট্রপি বলতে পারি। শিক্ষার্থীরা, এন্ট্রপির সংজ্ঞা আমরা বলবো এভাবে যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে অথবা অসম্ভাব্যতাকে এন্ট্রপি বলে। অন্যভাবে শক্তি রূপান্তরের অপ্রাপ্ততাকেও এন্ট্রপি বলে। অথবা আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই তাপীয় ধর্ম স্থির থাকে তাকে বলে এন্ট্রপি। এন্ট্রপি সর্বপ্রথম ক্লসিয়াস আবিষ্কার করেন, নামকরণ করেন, এবং একে এস দ্বারা প্রকাশ করা হয়। এন্ট্রপি পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা সম্ভব। শিক্ষার্থীরা, এন্ট্রপির পরিবর্তন দেখো, এন্ট্রপির পরিবর্তন, যেহেতু এন্ট্রপি আমরা সরাসরি নির্ণয় করতে পারি না, সুতরাং এন্ট্রপির পরিবর্তন আমরা নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের অনুপাতকে। তাহলে দেখো, কোনো সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের অনুপাতকে এন্ট্রপির পরিবর্তন বলে। একে ডিএস বা ডেলএস দ্বারা প্রকাশ করা হয়। ডিএস ডিকিউ ভাগ টি। ডিকিউ এখানে তাপ আর টি হলো তাপমাত্রা। তারপরে দেখো, সিস্টেম তাপ গ্রহণ করলে এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক। কোনো একটা সিস্টেম যখন তাপ গ্রহণ করবে তখন আমরা বলবো যে এন্ট্রপির পরিবর্তন হবে ধনাত্মক। আর কোনো সিস্টেম তাপ বর্জন করলে এন্ট্রপির পরিবর্তন হবে ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন দেখাবো। এন্ট্রপির পরিবর্তন দেখাবো বলতে এখানে দেখো, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ প্রত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি ধ্রুব থাকে। এখন এখানে আমরা একটা গ্রাফ দেখানো হলো। এই গ্রাফে এটি একটি কার্নো ইঞ্জিনের গ্রাফ, এবং এটি কার্নো ইঞ্জিন একটি প্রত্যাগামী প্রক্রিয়া বা একটি প্রত্যাগামী বা প্রত্যাবর্তী চক্র। এখানে দেখো, কার্যনির্বাহক বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে, যেখান থেকে শুরু করছে, অর্থাৎ সমষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন হয়ে সিস্টেম পূর্বের অবস্থায় ফিরে আসছে। সুতরাং এটা একটি প্রত্যাগামী এবং প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে পুরো সিস্টেমে কৃত কাজ এ বি সি ডি। তাহলে দেখো, চিত্রে এ বি সি ডি একটি কার্যচক্র দেখানো হলো। এই কার্যচক্রে আমরা জানি যে এ বি সমষ্ণ প্রসারণ, আবারও বলছি এ বি সমষ্ণ প্রসারণ, তখন সিস্টেম তাপ গ্রহণ করে Q1 এবং তাপমাত্রা থাকে T1। তারপরে সি ডি সমষ্ণ সংকোচন, এখানে সিস্টেম তাপ বর্জন করে Q2 এবং তখন তাপমাত্রা থাকে T2। আর অপরদিকে বি সি এবং ডি এ, এই দুটি হলো রুদ্ধতাপীয় প্রসারণ এবং রুদ্ধতাপীয় সংকোচন। দেখো শিক্ষার্থীরা, আমাদের এই পুরো সিস্টেমে, প্রত্যাগামী পুরো সিস্টেমে এন্ট্রপি ধ্রুব থাকে বা পরিবর্তন হয় না, এন্ট্রপির পরিবর্তন হয় না। দ্যাট মিনস এন্ট্রপি ধ্রুব থাকে, আমরা সেটাই দেখাবো। শুরুতে দেখো, আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের যেই দুটি গ্রাফ আছে সেই দুটি নিয়ে কথা বলবো। এখানে আমরা পরিষ্কার বলবো যে তাপের আদান প্রদান হয় না, সুতরাং এন্ট্রপিরও পরিবর্তন হবে না। যেমন বি সি এবং ডি এ, এই দুটি হলো রুদ্ধতাপীয় রেখা। তাহলে আমরা বলবো বি সি এবং
ডি এ রুদ্ধতাপীয় পরিবর্তনে রুদ্ধতাপীয় পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন দেখো ডিএস সমান ডিকিউ ভাগ টি। ডিকিউর জায়গায় আমরা এখানে দিয়ে দেব 0, সুতরাং এন্ট্রপির পরিবর্তন 0, অর্থাৎ এন্ট্রপি ধ্রুব থাকে, এস ধ্রুবক। তাহলে কি দাঁড়ালো? আমাদের গ্রাফের পুরো চক্রের দুটি, একটা হলো বিসি এবং ডিএ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির ধ্রুব থাকে। এবার আমরা দেখাবো সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচন। এখানে দুটি গ্রাফের দুটি লেখো, একটা হলো এবি রেখা আর একটা হলো ডিসি রেখা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা লিখব এবার এবি সমষ্ণ প্রসারণে এবি সমষ্ণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন DS1 প্লাস Q1T1। কারণ কি? সিস্টেম উৎস থেকে তাপ গ্রহণ করে, সুতরাং এন্ট্রপির পরিবর্তন হবে ধনাত্মক। এবার ডিসি সিডি সমষ্ণ সংকোচনে এন্ট্রপির পরিবর্তন দেখো DS1 টু ডি মাইনাস। কেন মাইনাস? কারণ সিস্টেম এই সময় তাপ বর্জন করে। Q2T2। এবার সমষ্ণ সংকোচন এবং সমষ্ণ প্রসারণে মোট এন্ট্রপির পরিবর্তন যদি আমরা নির্ণয় করি, দুটো যোগ করব। মোট এন্ট্রপির পরিবর্তন DS সমান 0। কেন 0? শিক্ষার্থীরা দেখো, তোমরা জানো যে সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচনে তাপ এবং তাপমাত্রার অনুপাত সব সময় সমান। অর্থাৎ আমরা এখানে যদি সংক্ষিপ্তভাবে এখানে লিখতে পারি Q1T1 এবং Q2T2 সমান। হ্যাঁ, সুতরাং আমরা এখানে লিখতে পারি DS = 0, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন 0, সুতরাং এন্ট্রপি ধ্রুবক। তাই আমরা বলতে পারি যে প্রত্যাবর্তী কিংবা প্রত্যাগামী প্রক্রিয়া কোন সিস্টেমের এন্ট্রপি ধ্রুব থাকে, অর্থাৎ এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। শিক্ষার্থীরা, এবার আমাদের আলোচ্য বিষয় হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আমরা এই বিষয়টা আলোচনা করার জন্য এখানে দুটি বস্তু এ এবং বস্তু বি, দুটি বস্তু নেওয়া হলো এবং দুটি বস্তু বিচ্ছিন্ন সিস্টেমে নেওয়া হলো। অর্থাৎ এই দুটি বস্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে, অর্থাৎ একটি বস্তু তাপ গ্রহণ করবে আর একটা বস্তু তাপ বর্জন করবে। এখানে T1 অর্থাৎ এ বস্তুটিকে আমি উত্তপ্ত বস্তু ধরছি আর বি বস্তুটিকে আমি শীতল বস্তু ধরলাম।
এখন এ আর বি বস্তু যখন তাপীয় সংস্পর্শে নিয়ে আসব, তখন দেখো এ বস্তু তাপ বর্জন করবে আর বি বস্তু সেই তাপ গ্রহণ করবে। এখন এখানে ধরে নিচ্ছি যে তাপের আদান প্রদান যা হচ্ছে সেটা হলো ডিকিউ তাপ আদান প্রদান করছে, অর্থাৎ এ বস্তু তাপ বর্জন করছে আর বি বস্তু তাপ গ্রহণ করছে। শিক্ষার্থীরা, T1 ইজ গ্রেটার দেন T2। দেখো তাহলে এই সিস্টেমটা প্রত্যাগামী প্রক্রিয়া নয়, এটি একটি অপ্রত্যাগামী একমুখী প্রক্রিয়া, অর্থাৎ তাপ বর্জন এবং গ্রহণ করার প্রক্রিয়াটা শেষ হলেই প্রক্রিয়াটা শেষ। এবার এ বস্তু যেহেতু তাপ বর্জন করে, সুতরাং আমরা বলতে পারি তাপ বর্জন করলে এন্ট্রপি ঋণাত্মক হয়। তাহলে আমরা বলতে পারি এ বস্তুর এন্ট্রপির পরিবর্তন, এ বস্তুর এন্ট্রপির পরিবর্তন হবে মাইনাস ডিকিউ ভাগ T1। এখানে তাপের আদান প্রদান হলো ডিকিউ, T1 হলো এ বস্তুর উত্তপ্ত বস্তুর তাপমাত্রা। যেহেতু তাপমাত্রা এটার বেশি, এর অনুপাতটা অপেক্ষাকৃত কম হবে। এবার আসো বি বস্তুর এন্ট্রপির পরিবর্তন। যেহেতু বি বস্তুটা এই তাপটা গ্রহণ করছে, সুতরাং বি বস্তু তাপের এন্ট্রপির পরিবর্তন হবে ধনাত্মক। তাহলে ধনাত্মক ডিকিউ ভাগ T2। এখানে যেহেতু T2 তাপমাত্রা শীতল তাপমাত্রা, সুতরাং এর অনুপাত বেশি হবে, অর্থাৎ যেহেতু ডিকিউ T2 ইজ গ্রেটার দেন ডিকিউ T1, সুতরাং মোট সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন ডিএস হবে ধনাত্মক, অর্থাৎ এটা শূন্যের থেকে বেশি হবে। অর্থাৎ কোন অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি ক্রমেই বৃদ্ধি পায় এবং ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে যতগুলো অপ্রত্যাগামী প্রক্রিয়া আছে এবং যতগুলো স্বতঃস্ফূর্ত পরিবর্তন আছে, প্রত্যেকটি পরিবর্তনের, অর্থাৎ যতগুলো প্রাকৃতিক পরিবর্তন আছে, প্রত্যেকটি পরিবর্তনে এন্ট্রপি ক্রমাগতই বৃদ্ধি পেতে থাকে। এবং এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা মানে সাম্য অবস্থার দিকে চলে আসে সিস্টেম যখন সাম্য অবস্থার দিকে চলে আসে, এন্ট্রপি পরিবর্তন হতে হতে বৃদ্ধি পেতে পেতে সর্বাধিক পরিবর্তন হয়। এতে আমরা বলতে পারি যে এই সমস্ত জগতের যতগুলো একমুখী অপ্রত্যাগামী প্রক্রিয়া আছে, প্রত্যেকটি প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি ক্রমেই বৃদ্ধি পায়। আর এন্ট্রপি ক্রমেই বৃদ্ধি পেতে 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 জগতের বা পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। তাপমাত্রা বাড়লে কোনো এক সময় সাম্য অবস্থায় পৌঁছালে এন্ট্রপি সর্বাধিক হয়ে যায়। আর যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, এন্ট্রপি সর্বাধিক হবে, তখন জগতের তাপমাত্রা একই হয়ে যাবে, সাম্য অবস্থায় চলে আসবে এবং দেখা যাবে যে তখন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো তাপীয় পরিবর্তন, শক্তি রূপান্তর যদি না হয়, তখন পৃথিবীর ধ্বংস হবে। এটাকে বিজ্ঞানীরা তথাকথিত পৃথিবীর তাপীয় মৃত্যু বলে পরিগণিত হচ্ছে। অর্থাৎ অন্যভাবে ধর্মীয়ভাবে আমরা কেয়ামত বলে ব্যাখ্যা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এন্ট্রপির গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে আমাদের একটি বিষয় খুব ভালোভাবে জানা উচিত। সেই বিষয়টি আমরা একটু অল্প সময়ের মধ্যে অবতারণা করার চেষ্টা করছি। সেটা হলো, দেখো, এটা হয়তো তোমরা সচরাচর নাও জানতে পারবে। যেমন দেখো শিক্ষার্থীরা, তাপ প্রয়োগ করে কোনো বস্তুতে যখনই তাপ প্রয়োগ করবে, তখন বস্তু দুই রকমের পরিবর্তন হবে। একটা হবে অবস্থার পরিবর্তন, আর একটা হবে তাপমাত্রার পরিবর্তন। এবং এই দুই পরিবর্তন কখনো একসাথে হয় না। অবস্থার পরিবর্তন যদি হয়, তাহলে কখনোই তাপমাত্রার পরিবর্তন হবে না। আবার তাপমাত্রার পরিবর্তন হলে কখনোই অবস্থার পরিবর্তন হবে না। এবার অবস্থার পরিবর্তন আমরা স্পেসিফিক যদি বরফের ক্ষেত্রে আর পানির ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন কেবলমাত্র দুইবার হয়। একটা হলো 0 ডিগ্রির বরফ এবং 0 ডিগ্রির পানি, আরেকবার হবে 100 ডিগ্রির পানি এবং 100 ডিগ্রির বাষ্প। তাহলে অবস্থার পরিবর্তন যখন হবে, কখনোই তাপমাত্রার পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন এই দুইবার হবে, এটা তোমরা মনে রাখতে হবে। এই দুইবারের সময় আমরা এখানে তাপ নির্ণয়ের সূত্র, যখন বরফ পানিতে পরিবর্তন হবে, পানিতে রূপান্তরিত হবে, তখন তাপের সূত্র হলো mLF এবং তাপমাত্রার সূত্র হলো mLF, এন্ট্রপির সূত্র হলো mLF/T। এবার
100 ডিগ্রির পানি 100 ডিগ্রির বাষ্প যখন হবে তখন তাপের সূত্র হবে mLV এবং এন্ট্রপির পরিবর্তন হবে mLV/T। আর যখন অবস্থার পরিবর্তন হবে তখন কিসের পরিবর্তন হবে না? তাপমাত্রার পরিবর্তন হবে না। আবার যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন অবস্থার পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমরা এন্ট্রপির সূত্র পাবো, তাপের সূত্র পাবো ms del থিটা, আর এন্ট্রপির সূত্র পাবো ms ln T2/T1। এখন আমরা এন্ট্রপির যে অঙ্কটা করব বা যেই গাণিতিক সমস্যার সমাধান করব সেটা বোঝার জন্য বা সেটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই এই ডাটা বা এই পরিবর্তন সম্পর্কে বা এই ধাপ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এন্ট্রপির উপর যে প্রয়োগটা আছে সেই প্রয়োগটা নিয়ে আমরা কথা বলবো। প্রয়োগটা বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফ। তাহলে শুরুতে বস্তুটা ছিল বরফ থেকে এটাকে বাষ্পে রূপান্তরিত করব। দেখো, বরফ থেকে বাষ্পে যদি রূপান্তরিত করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন, কয়বার পরিবর্তন, কয় ধাপে পরিবর্তন হবে সেই জিনিসটা আমাদের জানতে হবে। এই ফাঁকে আমরা বলে নিচ্ছি যে বরফের ভর দেওয়া আছে 5 কেজি, আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ দেওয়া আছে, তারপরে পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে এবং বাষ্পীয়বনের আপেক্ষিক সুপ্ততাপ দেওয়া আছে। তারপরে এগুলো আমরা লিখে ফেলতেছি। এবার আসো, যেই পরিবর্তনটা হবে সেটা হলো বরফ কি পরিবর্তন হয়, কয় ধাপে পরিবর্তন হয়। দেখো, প্রথম বরফ থেকে হবে পানি থেকে হবে 100 ডিগ্রির পানি, আর 100 ডিগ্রির পানি থেকে হবে 100 ডিগ্রির বাষ্প। অর্থাৎ এই যে পরিবর্তন হচ্ছে এই ধাপ, এটা প্রথম ধাপ। তারপরে 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানি, এটা হলো দ্বিতীয় ধাপ। আর 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প মানে তৃতীয় ধাপ। তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের 3 ধাপে অঙ্কটা সলভ করতে হবে। এখন তুমি যদি এক্সপার্ট হও, পরের দিকে যখন এক্সপার্ট হবে তখন এই 3 ধাপের একসাথে ক্যালকুলেটারে করতে পারবে। তাহলে শুরুতে আমরা এক ধাপ করে, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রির পানিতে রূপান্তরিত হতে এখানে এন্ট্রপির পরিবর্তন হবে। 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানিতে রূপান্তরিত হতে এখানে এন্ট্রপির পরিবর্তন হবে এবং এন্ট্রপির সূত্র আমরা আগেই জেনে নিয়েছি। আর 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্পে রূপান্তরিত হতে এন্ট্রপির পরিবর্তন হবে। এই 3 ধাপে এন্ট্রপির পরিবর্তন আমরা হিসাব করব এবং যোগ করে দেব। যোগ করে মোট এন্ট্রপির পরিবর্তন আমরা নির্ণয় করব। তাহলে এসো প্রথমে যেই ধাপটা, সেই ধাপটার এন্ট্রপির পরিবর্তন আমরা দেখে নিই। দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হতে, 0 ডিগ্রির পানি হতে, 0 ডিগ্রির পানি হতে এন্ট্রপির পরিবর্তন, এটাকে ΔS1 দেব বা DS1 দেব। আমরা সূত্র দেব বরফ গলনে আপেক্ষিক সুপ্ততাপ এবং তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার 0 ডিগ্রি মানে হলো T1, এখানে 273 কেলভিন। অর্থাৎ আমাদের এখানে এম এর মান এখান থেকে 5 কেজি। তারপরে বরফ গলনে আপেক্ষিক সুপ্ততাপ 336,000 এবং এখানে T1 মানে 273। এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 6153,846 জুল পার কেলভিন। এন্ট্রপির পরিবর্তনের একক হবে জুল পার কেলভিন। শিক্ষার্থীরা, তাহলে প্রথম ধাপে হলো 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হতে পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন। তারপরের ধাপটা দেখো, আমরা প্রশ্নটা এখানটায় আমরা করলে দেখো, পরবর্তীটা হলো
0 ডিগ্রির পানি এবার হবে 100 ডিগ্রির পানি। তাহলে এবার হবে 0 ডিগ্রির পানি 100 ডিগ্রির পানিতে রূপান্তরিত হতে এন্ট্রপির পরিবর্তন। এটাকে DS2 দেব। মনে রাখবে, যখন অবস্থার পরিবর্তন না হয়ে তাপমাত্রার পরিবর্তন হবে তখন এন্ট্রপির সূত্র হবে ms ln T2/T1। ms ln T2/T1। দেখো এখানে m এর মান 5 কেজি, s এর মান 4200, প্রত্যেকটা অঙ্কে দিয়ে দিবে। আর ln 373/273। এটা আমরা ক্যালকুলেশন করলে রেজাল্টটা হবে 655,324 জুল পার কেলভিন। তাহলে দেখো দুইটা ধাপ আমাদের হয়ে গেছে। 0 ডিগ্রির পানি 100 ডিগ্রির পানিতে রূপান্তরিত হতে এন্ট্রপির পরিবর্তন। এবার লাস্ট আমাদের আরেকটা ধাপ আছে, সেটা হলো 100 ডিগ্রির পানি 100 ডিগ্রির বাষ্পে রূপান্তরিত হতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে লেখো 100 ডিগ্রির, আমরা সংক্ষিপ্ত আকারে যদি লিখি, উপরেই লিখি, দেখো উপরেই লিখি, আমাদের শেষ ধাপ 100 ডিগ্রির পানি 100 ডিগ্রির বাষ্পে রূপান্তরিত হতে, 100 ডিগ্রির বাষ্পে রূপান্তরিত হতে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন কি হবে দেখো, DS3, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে সূত্রটা হবে mLV/T2। 5 LV এর মান এই অঙ্কে আমাদের দেওয়া আছে 2268000 এবং 373। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দেখো রেজাল্ট আসবে 30402.148 জুল পার কেলভিন। তাহলে আমাদের এখানে 3টি ধাপে এন্ট্রপির পরিবর্তন হলো। তাহলে আমরা এখন এই 3 ধাপে নির্ণয় করার পর টোটাল যোগ করব, বলবো যে মোট এন্ট্রপির পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন DS1 প্লাস DS2 প্লাস DS3। তাহলে DS3 যদি হয় তাহলে প্রথমটা আমরা পেলাম 6153846 প্লাস 655324 এবং সর্বশেষ 30402.148। এখন মোট এন্ট্রপির পরিবর্তন হবে 43109.234 জুল পার কেলভিন। এই ছিল আমাদের আজকের এন্ট্রপির পরিবর্তন। এবার এই এন্ট্রপির পরিবর্তন শেষ করার পরে তোমরা এই অঙ্কগুলো বইয়ের উদাহরণ এবং অনুশীলনী থেকে দেখে নিবে। এন্ট্রপির পরিবর্তনের আরেকটা আছে কার্নো ইঞ্জিনের গ্রাফের এন্ট্রপির পরিবর্তন, এগুলো তোমরা বই থেকে দেখে নেবে। এবং আজকে পুরো সময়টা ধৈর্য ধরে আমার ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্ত।